নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত জানাচ্ছি। প্রত্যেকেই রেডি রয়েছে। ক্লাস 11 স্টুডেন্টসদের বলছি যে আজকে আমরা বিষয় রেখেছি পদার্থবিদ্যা। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর জন্য পদার্থবিদ্যা। আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমরা দীর্ঘ সময় ধরে তোমাদের সামনে নিয়ে আসছি। আজ করোনার সিচুয়েশন যখন একদম মানে চূড়ান্ত পর্যায়ে, তখন থেকেই অনুষ্ঠান তোমাদের জন্য আনা হচ্ছে এবং তোমরাও এবং তোমাদের গার্জিয়ানরাও আমাদের এখানে রেসপন্স করেছে যে ভীষণ ভালো ফিডব্যাক দিয়েছে, যে খুব ভালো তাদের এই অনুষ্ঠানটি লাগে এবং অনেকটাই হেল্প হয় তোমাদের এডুকেশনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা স্টাডি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং আজকে পদার্থবিদ্যা এবং একাদশ শ্রেণী আমাদের সঙ্গে রয়েছেন স্যার গৌরসুন্দর গোস্বামী। স্যারকে অনেক অনেক স্বাগত। উনি প্রধান শিক্ষক সত্যভারতী বিদ্যাপীঠ বারাসাতে। সুতরাং আমাদের সঙ্গে যেহেতু স্যার রয়েছেন, উনি আজকে দুটো চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে আলোচনা করে শোনাবেন। একটা হচ্ছে একমাত্রিক গতি, সমতলে গতি, এই নিয়ে আমরা আলোচনা চলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই সংক্রান্ত তোমরা অবশ্যই ফোন করতে পারো। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার একটু বাদেই দেখতে পাবে, স্ক্রিনে যাচ্ছে, এখনই দেখতে পাচ্ছ। 6292242339, 6292242340, দুটো নাম্বার স্ক্রিনে যাচ্ছে। তোমরা অবশ্যই স্যারকে ফোন করতে পারো তোমাদের জিজ্ঞাসা প্রশ্নের জন্য। স্যারকে অনেক অনেক স্বাগত জানিয়ে একদম প্রথম আমরা চ্যাপ্টারে চলে যাব। নমস্কার, সুপ্রভাত সকলকে। একাদশ শ্রেণীর ছাত্রদের আমি আজকে জানাই যে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা হয়েছে। কোভিড একটা বছর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তা শিক্ষা তো আর বন্ধ রাখা যায় না। সেই কারণে আমাদের এই যে সিটিভিএন চ্যানেলের যে উদ্যোগ এডুকেশন অনলাইন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমি একাদশ শ্রেণী ছাত্রদের যে চ্যাপ্টারের উপরে পড়াবো সেটি হচ্ছে একমাত্রিক গতি, এবং আরেকটি চ্যাপ্টার আমি ধরে রেখেছি সমতলে গতি। এখন প্রথমেই একমাত্রিক গতি, আমরা যে কথাটি বললাম একমাত্রিক গতি, অর্থাৎ এখানে মাত্রা শব্দটা আমি নিয়ে এসেছি। তাহলে প্রথম আমার জানা দরকার মাত্রা বিষয়টি কী। আমাদের এই যে পৃথিবী, আমরা এখানে 3 মাত্রিক পৃথিবীতে বাস করি। আবার একটা কথা এলো, সেটা হচ্ছে মাত্রা, অর্থাৎ মাত্রা কাকে বলবো আমার জানার দরকার। সমতলে তোমরা যখন ক্লাস 9-এ পড়েছো দেখবে গ্রাফ পেপারে গ্রাফ পয়েন্টিং করেছো। গ্রাফ পয়েন্টিং করার সময় কি হতো, একটা এক্স একটা ওয়াই, দুটো কোঅর্ডিনেট আমরা বসাতাম, একটা এক্স কোঅর্ডিনেট একটা ওয়াই কোঅর্ডিনেট। ওই যে দুটো কোঅর্ডিনেট নিলাম, ওই দুটোকে আমরা বলছি দ্বিমাত্রিক গতি। কেন না, কোনো একটা কণার অবস্থানকে বোঝার জন্য আমার দুটো কোঅর্ডিনেট লেগেছিল, 3টে লাগেনি। সেই জন্য ওই মাত্রাকে বলা হয় দ্বিমাত্রিক। তাহলে যখন আমি একমাত্রিক গতি পড়ব, তখন আমার ওখানে কি থাকবে, একটাই কোঅর্ডিনেট থাকবে ওই কণার অবস্থান বোঝানোর জন্য, এবং ওই একটি কোঅর্ডিনেটই যথেষ্ট, একের বেশি লাগবে না। সেই জন্য একে বলা হয় একমাত্রিক গতি। অর্থাৎ আমরা কেবল যে কোনো একটা দিক নিয়ে কাজ করব, হয় এক্স না হলে ওয়াই। সচরাচর আমরা একমাত্রিক গতিতে কেবল এক্স অংশটাকে ধরি একটা দিক বোঝানোর জন্য। তাহলে একমাত্রিক গতির আমরা প্রকাশ করতে গেলে প্রথমে আমার যেটা দরকার সেটা হচ্ছে কণার অবস্থান। তাহলে অবস্থান কোনটা, আমি অবস্থান যদি ধরি এক্স, অর্থাৎ আমি একটা কোঅর্ডিনেট নিলাম, এই বরাবর একটি দাগ কাটলাম, এই পয়েন্টকে আমি বললাম 0, অর্থাৎ এখান থেকে আমি কণাটার অবস্থান বিচার করব। চলে এলাম এই জায়গায়, এই অংশকে বললাম এক্স, অর্থাৎ এই যে দূরত্ব, এইটা হলো বস্তুর সরণ, মানে কতটা ডিসপ্লেসমেন্ট হলো। একটা নির্দিষ্ট দিকে কণা যে পরিমাণ পথ যায় তাকে বলা হয় কণার সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন যদি দিক না বলতাম তাহলে কি হতো, তাহলে বলতাম কণা কতটা দূরত্ব গেল। একটা কণা এখানে ছিল পি পয়েন্টে,
কিউ পয়েন্টে গেল, এইভাবে গেল কণাটা। সে কতটা দূরত্ব অতিক্রম করলো? দূরত্ব অতিক্রম করলো কিন্তু এই বরাবর যতটা পথ এলো সব পথটাই তার দূরত্ব। কিন্তু যদি এই কণারই সরণ বলতাম সেটা হতো এইটা। তাহলে এই দিক বরাবর কণা যতটা পথ গেল সেটা হলো তার সরণ, আর মোট যে দূরত্ব অতিক্রম করলো সেটা তার হলো অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার রাশি আর সরণ হলো ভেক্টর রাশি। ভেক্টর এবং স্কেলার কাকে বলে আমরা 9 থেকে পড়ে আসছি। এখন তাহলে আমি এই সরণ এক এক টাইমে এক এক রকম হতে পারে, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণের মানের পরিবর্তন হতে পারে। কী রকম হতে পারে? ধরা যাক 1 সেকেন্ডে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো দ্রুতি। 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো দ্রুতি, অর্থাৎ দূরত্ব বাই সময় তাকে বলবো দ্রুতি। আর বেগ কাকে বলবো? বেগ হচ্ছে সরণ বাই সময়। অর্থাৎ 1 সেকেন্ডে তার সরণ কতটা সেটা হবে তার বেগ। আমরা যদি এই ছবিটাকে দেখি, আগে প্রথম যে ছবিটি আঁকলাম, কি পাবো না, দূরত্ব অতিক্রম করেছে পি থেকে কিউ অনেকটা পথ। ধরা যাক 5 সেকেন্ড সময় লেগেছে তার পি থেকে কিউয়ে যেতে। সেক্ষেত্রে সে অনেকটা দূরত্ব গিয়েছে, অর্থাৎ বেশি দূরত্ব গিয়েছে 5 সেকেন্ডে। আর সরণ হয়েছে কতটা? পি কিউ বাই সময়, অর্থাৎ এই পথটা পি থেকে কিউ যে পথ এইটাকে আমরা বলবো তার বেগ। অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত যে 1 সেকেন্ডে যে সরণ সেটাকে আমরা বলছি বেগ, আর 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলছি আমরা দ্রুতি। এখন একমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের কতকগুলো ফর্মুলা তৈরি করা যায়। কিভাবে? ধরা যাক বস্তুটি এস সরণ হলো, সময় লাগলো টি, অর্থাৎ টি সেকেন্ডে যে পরিমাণ সরণ হলো সেটি হলো এস। তাহলে তার বেগ কত? বেগ হবে ভি ইকুয়াল টু এস বাই টি। এখন এই বেগের যেহেতু একটি রাশি বেগ, তাহলে এর কী থাকবে? এর একটি একক থাকবে। একক কিভাবে নির্ধারণ করব? অতিক্রান্ত দূরত্ব হলো এস, এসের একক কি? সেন্টিমিটার। সময়ের একক কি? টাইম। তাহলে সেন্টিমিটার বাই টাইম, সেটাকে আমরা বলবো বেগের একক। দিক কোনটা? যে দিকে বস্তুটি গতিশীল এই দিক বরাবর যে সরণ সেটি হবে তার বেগের দিকের পরিমাণ, দিক। অর্থাৎ বেগ হলো একটি ভেক্টর রাশি। আমরা 11-এ অঙ্ক করার সময় সবসময় যে ভি এর মাথায় বেগের চিহ্ন দিই তা নয়, অঙ্ক করার সময় বেগের ভেক্টরের সাইন না দিলেও চলবে আমাদের। এইবার আমরা যে ফর্মুলাগুলো বের করব তার মধ্যে একটি ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বি হচ্ছে বস্তুর চূড়ান্ত বেগ, ইউ বস্তুর প্রাথমিক বেগ এবং এ বস্তুর ত্বরণ। তাহলে এই যে ত্বরণ কথাটি এসেছে, ত্বরণ কাকে বলব? ত্বরণ বলবো কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে প্রতি সেকেন্ডে তার যে পরিমাণ বেগের বৃদ্ধি হয় তাকে আমরা বলবো তার ত্বরণ। তাহলে বস্তু যদি ইউ বেগ নিয়ে চলতে শুরু করে থাকে, টি সেকেন্ড সময়ে যদি তার বেগ হয় ভি, তাহলে টি সেকেন্ড সময় অতিক্রান্ত হবার কারণে তার বেগের পরিবর্তন কতটা হয়েছে? চূড়ান্ত বেগ ভি
প্রাথমিক বেগ ইউ, তাহলে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ বা ডেল্টা ভি, অর্থাৎ ওই বস্তুটির বেগের পরিবর্তনের পরিমাণ ভি মাইনাস ইউ। কত সেকেন্ডে হয়েছে বেগের পরিবর্তন? টি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বস্তুর ত্বরণ চূড়ান্ত বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এখন তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ত্বরণের পরিমাণ হলো বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। বেগ ভেক্টর রাশি, সুতরাং ত্বরণ কি রাশি হবে এখানে? ত্বরণও ভেক্টর রাশি। আমরা এবার এ সমান পেলাম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ এইটি একটি আমাদের পদার্থবিজ্ঞানের সমীকরণ। এই সমীকরণে আমরা কি পাচ্ছি না, যদি কোনো বস্তুকণা এ ত্বরণ নিয়ে চলে, প্রাথমিক বেগ ইউ থেকে থাকে, তাহলে টি সময় পরে সেই বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটি হচ্ছে ভি, কতটা বেগ হবে তার, সেটি হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি হলো 1 নম্বর সমীকরণ। আমি এখান থেকে একটা সমীকরণ পেলাম। এখন আমরা যে ত্বরণের কথা বললাম, ত্বরণটা লেখার সময় আমরা এখানে লিখেছি বেগ বাই সময়। ত্বরণের ক্ষেত্রে একটা প্রশ্ন বারবার আসে যে ত্বরণ বলার সময় সেকেন্ড কথাটি দুবার কেন আসে? আমরা যখন একক নির্ধারণ করি তখন দেখেছি যে ত্বরণ বলতে গেলেই আমাদের বলতে হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড কথাটিকে আমরা দুবার বলছি। কেন বলছি দুবার? আমি প্রথমেই দেখিয়েছিলাম যে একক আমরা কিভাবে লিখি। প্রথমে যেটা লিখেছিলাম ভি ইকুয়াল টু এস বাই টি, সেক্ষেত্রে কী বলেছিলাম? সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ ভিতে ছিল একটা এস ছিল একটা টি ছিল, ওপরে ছিল এস অর্থাৎ এসের একক ছিল সেন্টিমিটার, আর নিচেই ছিল সেকেন্ড, তাহলে হয়েছিল কি এস বাই টি। এখন ত্বরণে কি আছে আমরা দেখব। ত্বরণে রয়েছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি মাইনাস ইউকে পড়েছিলাম বেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা ভি, আর টিটাও কিন্তু এখানে সময়ের পরিবর্তন। আমরা কিন্তু সময়টাকে এইভাবে নির্ধারণ করি যে পৃথিবীতে কোনো দুটো ঘটনা ঘটেছে, দুটো ঘটনার মধ্যে যে অবকাশটা সেটাই কিন্তু আমরা সময় আমরা সেইভাবে নির্ধারণ করি। সময় কিন্তু কোনো ঘটনা না ঘটলে সময়কে বলা বড্ড মুশকিল, সেই জন্যে আমরা এখানে টিকে ডেল্টা টিও বলতে পারি, এবং তাই বলা হয় ডেল্টা টি বলা হয়, কারণ আমরা যখন থেকে শুরু করেছিলাম তখন ধরেছিলাম বস্তু জিরো থেকে শুরু করেছে, জিরো সময় থেকে, এবং তারপরে টি সময় অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ এখানে টিটা ডেল্টা টি, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখন কি দাঁড়ালো? এখন হলো ওপরে আছে বেগ, বেগের একক কি আমাদের জানা সেন্টিমিটার পার সেকেন্ড, সময়ের একক কি আবার একটি সেকেন্ড, অর্থাৎ ত্বরণের এককে কী পেলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ বলার সময় আমরা সেকেন্ড কথাটিকে দুবার বলছি।
ত্বরণ বলার সময় সেকেন্ড কথাটিকে আমরা দুবার বলছি। এইবার আমরা এখানে একটি সহজ অঙ্ক করে দেখব যে কীভাবে আমাদের পদার্থবিদ্যার অঙ্কগুলো করতে হয়। আমরা অঙ্ক করার সময় খুব সহজ একটা সমস্যা এখানে দিচ্ছি। ধরা যাক একটি বস্তুকণা আছে, বস্তুকণাটি পি অবস্থানে আছে। এই জায়গায় টি ইকুয়াল টু 0 এই সময় থেকে আমি কাউন্ট করতে শুরু করলাম। এই বস্তুটি যখন এই অবস্থানে ছিল তখন তার বেগ ছিল ইউ এবং বস্তুটি এ ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে টি সময় পরে কতটি দূরত্ব যাবে, টি সময় পরের বেগ কতটা হবে না, টি সময় পরের বেগ হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আমার জানা। এখন এখান থেকে যদি কোনো সমস্যা তৈরি করি, কীরকম সমস্যা? 1 নম্বর, একটি বস্তুকণা পাঁচ মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে বেগে গতিশীল। বস্তুকণাটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 সেকেন্ড পরে বস্তুটির বা বস্তুকণাটির বেগ কত হবে? এখন এই অঙ্ক করার সময় আমি দেখলাম এখানে কি দেওয়া আছে, প্রাথমিক বেগ। যখনই প্রাথমিক বেগ পাবো সাথে সাথে ওখানে ধরে নেব ইউ। তাহলে আমার দেওয়া আছে ইউ সমান 5 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? ত্বরণ, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এ। আর কি দেওয়া আছে? টি, টি ইকুয়াল টু 5 সেকেন্ড। স্যার যেটা বোঝাচ্ছেন আমরা এই জায়গাতে আসবো, একটুখানি তোমাদের বলে দিই, যারা যারা তোমরা এই অনুষ্ঠানটা দেখছো আজকে পদার্থবিদ্যা, তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস 11-এর একাদশ শ্রেণী পদার্থবিদ্যা, এবং আমরা এগোচ্ছি ধীরে ধীরে করে। 2টি চ্যাপ্টারের ওপরে আমরা আলোচনা করছি আজকে, এবং স্যার 2টি চ্যাপ্টারের ওপরে গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করছেন এবং ডিটেলসটা উনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। তোমরা ফোন করতে পারো আমাদের নাম্বার 6292242339 এবং 42340-তে। স্যার যেটা আমরা ছিলাম, আমরা ব্যাক করে আসি আবার। হ্যাঁ বলুন আপনি। আচ্ছা, এখন আমার কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। এখন আমার ফর্মুলায় দেখতে পাচ্ছি এই যে অংশটি, তাতে আমার জানা কোনগুলি? আমার জানা ইউ, আমার জানা আছে এ, আমার জানা আছে টি। জানা নাই কোনটা? ভি। অর্থাৎ এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখলাম ভি ইকুয়াল টু। এইবার আমাদের কাজ হলো যে জানা বিষয় থেকে অজানার বিষয়ের খোঁজ। অর্থাৎ আমার এই ফর্মুলার মধ্যে মোট রাশি রয়েছে 4টি, একটি ভি, একটা ইউ, একটা এ, একটা টি। তার মধ্যে আমি 3টে জানি, ইউ জানি, এ জানি, টি জানি। কেবল জানা নাই ভি, সেই কারণে আমি ফর্মুলাতে এবার ভি এর জায়গায় বসাবো। আমি এবার অঙ্কটা করছি। ভি ইকুয়াল টু ইউ অর্থাৎ 5 প্লাস এ 2 টি 5 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বস্তুকণাটির বেগ 5 সেকেন্ড পরে 15 মিটার পার সেকেন্ড হবে।
অর্থাৎ যদি কোনো বস্তুকণা এ ত্বরণ নিয়ে চলে এবং ইউ প্রাথমিক বেগ থেকে থাকে, টি সময় পরে তার বেগ হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং এই আমাদের যে সমস্যাটা আমি দিলাম সেখান থেকে আমার অঙ্কে দাঁড়ালো 15 মিটার পার সেকেন্ড তার বেগের পরিমাণ। এইবার এই সমস্ত জিনিসটা আমি একবার গ্রাফিক্যালি দেখব, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে দেখব যে কিভাবে ঘটনাগুলো ঘটছে। আমি প্রথমে বেগ সময় লেখচিত্র আঁকব। বেগ সময় লেখচিত্রে ওয়াই অ্যাক্সিসে থাকবে বেগ আর এক্স অ্যাক্সিসে থাকবে সময়। আমরা যখন কোনো গ্রাফ আঁকি তখন কতকগুলো জিনিস খেয়াল রাখতে হয়। কী খেয়াল রাখতে হয়? ভি আর টি এই দুটোই কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ পরিবর্তনশীল চলরাশি। এই চলরাশির মধ্যে আমাদেরকে দেখতে হয় কোনটা স্বাধীন আর কোনটা আরেকটার উপরে নির্ভরশীল। এখন সময় আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, অর্থাৎ আমি যে অংশটি পড়াচ্ছি তাকে বলা হয় সনাতন মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে কি হয়, সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য সময় আছে স্বাধীন চল, যেহেতু সময় সেই জন্য সময় আছে এক্স অ্যাক্সিসে আর বেগ আছে ওয়াই অ্যাক্সিসে। এখন আমি গ্রাফ আঁকছি, কীরকম আঁকছি না, প্রথমে বেগ ছিল কত ইউ, প্রথমে বেগ ছিল ইউ, টি সমান 0-তে। টি সেকেন্ড সময় বেগ কত হয়েছে ভি, অর্থাৎ টি সেকেন্ড সময় বেগ এটা। তাহলে বস্তুটার এই অংশটা হলো ইউ আর এখান থেকে এই অংশটি হলো ভি। আমি এবার গ্রাফটা ত্বরণ কতটা দেখো, এই অংশ থেকে এই অংশ হচ্ছে তার বেগের পরিবর্তন। কতটা বেগের পরিবর্তন হয়েছে? ভি মাইনাস ইউ। সময়ের পরিবর্তন কতটা? টি, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তোমরা যদি কেউ সরল রেখা করে থাকো দেখবে এই অংশটাকে বলা হয় সরল রেখার নতি। অর্থাৎ বেগ সময় লেখচিত্রের নতিকে বলা হয় ত্বরণ। বেগ সময় লেখচিত্রের যে নতি বা স্লোপ, সেই স্লোপকে বলা হয় তার ত্বরণ। অর্থাৎ আমরা কি দেখলাম না, বেগ সময় লেখচিত্র আঁকলে আমরা এই কণাটার অবস্থান খুব সুন্দরভাবে দেখাতে পারলাম এবং অঙ্কটা কষতেও আর কোনো সমস্যা হবে না। কেন? আমি যদি এই অঙ্কগুলো গ্রাফিক্যালি করি খুব সুবিধা হয়। কীরকম সুবিধা? এখান থেকে এইটা 5 লিখে দিলাম, এই স্লোপটা আমার জানা, স্লোপটা কত আগের অঙ্কটাতে যা ছিল, এই স্লোপটাতে এখানে আমার আমি সমস্যাটাতে যেটা দিয়েছিলাম সেটা ছিল 2 আর এইটা দিয়েছিলাম কত 5। এখন দেখো আমরা যদি এই স্লোপ ধরে করি তাহলে এই অঙ্কটা চলে আসে, একই উত্তর বেরোবে, একদম একই রকম লাগবে। অর্থাৎ আমরা কি পাবো, এই বেগ সময় লেখচিত্রের নতি থেকেও আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। এইবার এই যে বেগ সময় লেখচিত্রে এই যে এরিয়াটা, এটা কি বোঝাচ্ছে আমি একবার দেখব। আমি খুব সহজ একটা জায়গা থেকে যাই। কীরকম সহজ জায়গা? ধরা যাক এই অংশটা এ, এই অংশটা বি। আমি যদি একে বি দিয়ে গুণ করি কি পাবো? এটাকে বলছি আমরা প্রস্থ আর এটাকে বলছি দৈর্ঘ্য। এখন আমরা অঙ্কে শিখেছি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে বলে ক্ষেত্রফল। তাই দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলাম, আমি ক্ষেত্রফল পেলাম। এখন আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন এর জায়গায় লিখলাম
আমরা যে এ বি লিখেছি, এখানে এই কিন্তু ত্বরণের এ নয়, এখানে আমার প্রস্থরে, আর বি হচ্ছে দৈর্ঘ্যের। এখন আমি একটাকে ভি ধরলাম, এই যে ভি আছে এখানে আমার, আমি যদি এই গ্রাফটাকে টানি তাহলে একটাকে তো ভি বলতে পারি, এই বেগে চলছে বস্তুটি, এখান থেকে এটা হলো ভি, টি সেকেন্ড পরে এতটা, তাহলে ভিকে টি দিয়ে গুণ করলাম, কি পেলাম? আমরা একদম নিশ্চিত যে তোমরা বলতে পারবে যে এটা আসলে অতিক্রান্ত দূরত্ব, ভিটি অতিক্রান্ত দূরত্ব। এখানে কি পেলাম? ক্ষেত্রফল পেলাম। তার মানে আমি কি এবার ঘুরিয়ে বলতে পারি না যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে? কারণ আমার এখানে তাই দেখাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো পুরো বোঝাই যাচ্ছে রেক্ট্যাঙ্গেল, কিন্তু এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা তো একটু অন্যরকম। হ্যাঁ, ক্ষেত্রফল অন্যরকম হতে পারে, কিন্তু ক্ষেত্রফল তো তার দূরত্বকেই দেখায়, অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ যা ক্ষেত্রফল হবে সেটা আসলে তার অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করবে। তাহলে আমরা এবার পরবর্তী ফর্মুলা কিভাবে বের করব আমি দেখছি। তার আগে একটা কথা বলে নিই, এই যে বেগের ক্ষেত্রে এটা এঁকেছি, এই জায়গায় এঁকেছিলাম কি, এই জায়গায় এঁকেছিলাম যে বেগটা সব জায়গায় সমান, এখানে কিন্তু বেগটা সব জায়গায় সমান নয়। অর্থাৎ বেগের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমবেগে গতিশীল হতে পারে, অথবা বস্তুকণা অসমবেগে গতিশীল হতে পারে। এবার আমরা এই ছবিটা আঁকছি। প্রাথমিক বেগ ছিল ইউ, টি সেকেন্ড সময় বলেছিলাম ভি বেগ হচ্ছে, তার জন্য ত্বরণ হয়েছে এ, তাহলে এটা হলো ইউ, এখান থেকে এটা হলো ভি, এই সময় হলো টি, এই দিকে এঁকেছি আমি বেগ, এই দিকে এঁকেছি সময়, অর্থাৎ বেগ সময় লেখচিত্র এটা। তাহলে আমি জানি বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কি বোঝাবে, সেটা আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বোঝাবে। তাহলে আমি এবার বেগ সময় লেখচিত্র থেকে এই ক্ষেত্রফলটা বের করি। আমার এখানে কি রয়েছে, নাম দিলাম এ বি সি ডি, আর এই পয়েন্টের নাম দিলাম পি। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমি দুটো চিত্র পাচ্ছি, একটা পাচ্ছি আয়তক্ষেত্র, একটা পাচ্ছি ত্রিভুজ। আমরা প্রথমে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এডি ইন্টু ডিসি। এডি মানে কত? ইউ, আর ডিসি মানে কত? টি। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ইউ ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। কার ক্ষেত্রফল পেলাম? এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম ইউটি। আর পড়ে থাকলো কোন অংশটা? এই ত্রিভুজটা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? টি। এখন উচ্চতাটা আমি দেখছি এই অংশটুকু। এখন দেখো আমরা মোট অংশটা পেয়েছি ভি, তার মধ্যে বাদ যাচ্ছে কত? ইউ, অর্থাৎ ভি মাইনাস ইউ। এইটা হলো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা কিছুক্ষণ আগেই করলাম ভি মাইনাস ইউ বাই টি সমান এ, অর্থাৎ ভি মাইনাস ইউ সমান কী লিখতে পারি আমরা? এটি লিখতে পারি। তাহলে যদি লিখি এই অংশটা কি দাঁড়াবে? হাফ ইন্টু ভূমি ইন্টু ভি মাইনাস ইউ এর জায়গায় রিপ্লেস করে দিলাম এটি, অর্থাৎ কত পেলাম? হাফ ইন্টু এ স্কোয়ার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম? মোট অতিক্রান্ত দূরত্ব হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের আর একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে যদি কোনো বস্তুকণা প্রাথমিক বেগ ইউ নিয়ে চলে, ত্বরণ তার হয়ে থাকে এ, তাহলে টি সময় সে কতটা দূরত্ব যাবে সেটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের 2 নম্বর ফর্মুলা। তাহলে আমরা দুটো ফর্মুলা পেলাম। একটা পেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
আর একটা পেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপরে আর একটি ফর্মুলা আছে, সেটি যাবার আগে আমি এখানে এই ত্বরণ নিয়ে আর একটু কিছু বলবো। যতক্ষণ স্যার ত্বরণ নিয়ে আবার বোঝাচ্ছেন, আমি বলি যে এই অনুষ্ঠানটা কিন্তু তোমরা ইউটিউবে আপলোড পাবে, তোমরা দেখে নিতে পারো, এবং যা যা উনি বোঝালেন সেটা আবার নতুন করে একবার দেখে তোমরা নোট ডাউন করো, সেটা তোমাদের পক্ষে ভালো হবে, যেহেতু তোমরা ক্লাস 11-এর মধ্যে রয়েছে, কারণ তোমাদের জন্য কিন্তু 12 রেডি অলরেডি। তো স্যার আবার ত্বরণের দিকে যাচ্ছেন। এটা ছিল ভি, এটা ছিল টি। আমি এখানে একটা ছবি গ্রাফের আঁকছি, ভি আর এদিকে টি দিলাম। যখন টি সমান 0 ছিল তখন ভি ছিল ধরা যাক 2, 1 সেকেন্ড পরে বেগ হলো 4, 2 সেকেন্ড পরে বেগ হলো তার 6, এইভাবে বেগটা বাড়তে লাগলো। অর্থাৎ যদি আমরা এই সময়ের পার্থক্য দেখি, সময়ের পার্থক্য 1, বেগের পার্থক্য কত 2। একইভাবে এখানে সময়ের পার্থক্য কত 1, বেগের পার্থক্য কত 2। অর্থাৎ সমান সময় অবকাশে বস্তুটির সমান পরিমাণ বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যদি আমরা গ্রাফটা নিই, এখানে যদি গ্রাফের হিসেবে দিই, আমরা এইভাবে লিখতে যেতে পারবো। আমরা প্রথমে শুরু করেছি ভি সমান 2 দিয়ে, অর্থাৎ বস্তু কণাটির বেগ এইভাবে যাচ্ছে। অর্থাৎ 0-তে সে 2 দিয়ে শুরু করেছিল, কিন্তু তারপর থেকে আবার প্রতি 1 সেকেন্ড অন্তর তার বেগ বেড়ে চলেছে, এবং বেগ বৃদ্ধির হারটা একই থাকছে। এখন এমনও তো হতে পারে যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় থাকলে টি সমান 0-তে বেগ কত ছিল 0 ছিল, তারপর সমান সময় অবকাশে সমানভাবে বেগ বাড়ছে। অর্থাৎ গ্রাফটা আমার এই ধরনের হলো। এই যে একই সময় অবকাশে বস্তুর বেগ একই রকমভাবে বাড়ছে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা যখন নির্দিষ্ট আছে তখন সেটাকে আমরা বলি সমত্বরণে গতিশীল। আমাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে যে ধরনের সমস্যা সচরাচর দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রেই আমাদের সমস্যার সমাধান করতে হয়। কিন্তু এছাড়াও অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ত্বরণটা সমত্বরণ দেবে কথা নেই। এমনও হতে পারে যে বস্তুর বেগ বাড়ছে কিন্তু বৃদ্ধির হার সবসময় এক নেই, অর্থাৎ সময় বাড়ছে, বৃদ্ধির হারটা কমছে। হারটা কমা মানে কি? ধরা যাক আমাদের, যদি আমি দেখি এই জায়গাটা, যে টি সমান 0-তে ভি সমান 0 ছিল, তারপরে 1 সেকেন্ড সময় গেল, ওর বেগ হয়ে গেল 5, 2 সেকেন্ডে তার বেগ হয়ে গেল 9, আর 3 সেকেন্ড সময়ে তার বেগ হয়ে গেল 12। তাহলে কি হলো এখানে? প্রথম 1 সেকেন্ডে বেগ বেড়েছিল 5 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে তার বেগ বৃদ্ধির হার ছিল 5 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে তার বেগ এইভাবে বেড়েছিল। দ্বিতীয় সেকেন্ডে কত বাড়লো? 9 - 5, অর্থাৎ 4। অর্থাৎ এখানে বৃদ্ধির হার ছিল 5, এই জায়গায় বৃদ্ধির হার হলো 4, আবার এখানে এসে বৃদ্ধির হার হলো 3। অর্থাৎ এর বেগ বৃদ্ধির হারটা কমে গেল, কিন্তু বেগ বেড়েই আছে। এখানে 0 ছিল, তারপরে 5, তারপরে 9, তারপরে 12, অর্থাৎ বেগদার বেড়ে চলেছে। এখন আমরা জানি বেগ বেড়ে যাওয়াকে কি বলে? বেগ বৃদ্ধির হারকে তো আমরা ত্বরণ বলি। অর্থাৎ বস্তুটা কিন্তু ত্বরণে গতিশীল, বস্তুর মন্দন তৈরি হয়নি। কেন হয়নি? কারণ বেগ বেড়েই চলেছে। এই গ্রাফটা কেমন হবে না, বেগ বৃদ্ধির হার সময়ের সাথে সাথে কমে যাচ্ছে, অর্থাৎ সমানভাবে না গিয়ে সে এখন কেমন যাচ্ছে? এইভাবে যাচ্ছে। অর্থাৎ যত সময় বাড়ছে বেগে বৃদ্ধি আছে, কিন্তু বৃদ্ধির হারটা কমছে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ, অর্থাৎ ত্বরণটা আস্তে আস্তে কমছে। আর একটা কী হতে পারে? এইটা 5 ছিল, আমি এই জায়গাতেই আঁকছি কারণ সুবিধা হবে। ছিল 5, 0 থেকে 5 বেরিয়েছিল, এখানে 9 না হয়ে এই জায়গায় হয়ে গেল 11। অর্থাৎ এখানে বৃদ্ধি ছিল 5,
এখানে বৃদ্ধি হয়ে গেছে কত 6, তাহলে 0 0 ভি টি এখানে ছিল 5, এখানে 9-এর জায়গায় হলো কত 11, এই জায়গায় 12-র জায়গায় কত হলো 18, তাহলে কি দাঁড়ালো বেগ বেড়েই চলল, কিন্তু এখানে বৃদ্ধির হার আবার বেশি, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে ক্রমবর্ধমান ত্বরণ। অর্থাৎ এই একটা গ্রাফ পেলাম, এটা পেলাম কি সমত্বরণে গতিশীল, এটা কি পেলাম ক্রমহ্রাসমান ত্বরণ, আর এটা কি পেলাম ক্রমবর্ধমান ত্বরণ। অর্থাৎ ত্বরণটা বেড়ে গেল, অর্থাৎ বেগ বৃদ্ধির হার এখানে বেশি। এইবার আমরা একটা এই ধরনের সমস্যার সমাধান করব। আমি এখানে একটা গ্রাফ আঁকবো, যে গ্রাফটা হবে ত্বরণ সময় গ্রাফ। এই দিকে ত্বরণ, এই দিকে সময়। ত্বরণ সময় গ্রাফে আমি এটা বললাম যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ছিল, আর এই সময়টা হলো টি সমান 11। এখন এই গ্রাফটা কিন্তু একটু অন্যরকম। কীরকম? এটা কিন্তু ত্বরণের সঙ্গে সময়ের গ্রাফ। আগেরটা কি ছিল? ভি এর সঙ্গে টি এর গ্রাফ। ধরা যাক যে এইরকমই ছিল, এটা ভিটি গ্রাফ, এইরকম ভিটি গ্রাফ হতে পারে, আর এটা হচ্ছে ত্বরণ সময় গ্রাফ। এখন একটা প্রশ্ন হলো, এই যে অংশটা এতে কি বোঝাচ্ছে? এতে কি বোঝাচ্ছে বস্তুটি মন্দনে আছে? এটাই বস্তুটি মন্দনে আছে বোঝাচ্ছে না। কেন? এখনই বললাম যে বস্তুর বেগ বৃদ্ধির হারটা কমতে পারে, অর্থাৎ ত্বরণ আছে কিন্তু ত্বরণটা কমেছে। মন্দন কখন শুরু হবে? যখন ত্বরণটা নেগেটিভ হবে, অর্থাৎ এর নিচে যদি এই অংশটা আসতো, এই জায়গাটায় তার মন্দন থাকত, অর্থাৎ এই অংশটা কিন্তু বস্তুটা ত্বরণেই গতিশীল আছে, কিন্তু সমত্বরণ নয়। ত্বরণটা প্রথমে যা ছিল, যত সময় বেড়েছে আস্তে আস্তে ত্বরণটা কমেছে। এখন এই গ্রাফে যদি আমি বলি যে বস্তু যখন টি সমান 0-তে শুরু করেছিল, তখন তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এবার বললাম 11 সেকেন্ড সময়ে বস্তুটার বেগ কত হবে? অর্থাৎ এই যে গ্রাফটা দেখাচ্ছে, এই গ্রাফ অনুযায়ী বলতে হবে। এখন এর ত্বরণটা, আগের যে প্রশ্নটা করেছিলাম ভালো করে খেয়াল করো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেক্ষেত্রে বলেছিলাম এটা সমত্বরণ, কিন্তু এখানে ত্বরণটা সমত্বরণ নয়। যদি সমত্বরণ না হয়, এই ফর্মুলা দিয়ে এই অঙ্ক আমি করতে পারবো না। তাহলে কিভাবে করব? কিছুক্ষণ আগে একটা জিনিস বললাম যে এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি বুঝিয়েছিল? বেগ সময় ক্ষেত্রফল বুঝিয়েছিল কি? অতিক্রান্ত দূরত্ব। এখানেও কিন্তু আমি একটা ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে দেখা যাক এই ক্ষেত্রফলের মধ্যে কি লুকিয়ে আছে। আচ্ছা, আমি ততক্ষণ একটু বলে দিই, আমাদের আর হাতে বোধহয় 4 মিনিট মতো সময় রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি একটু এগোচ্ছি আস্তে আস্তে, তোমরাও ওয়াচ করো, আমরা শেষের দিকে প্রায় অনুষ্ঠানে। বলুন স্যার। এবার এই অঙ্কটার এই যে ক্ষেত্রফল কি বোঝাচ্ছে দেখি। আমরা কি দেখলাম? ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ, অর্থাৎ ভি মাইনাস ইউ সমান এটি। আর আমি কি বলেছিলাম যে এই ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন কতটা।
বেগের পরিবর্তন। অর্থাৎ এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বোঝাবে বেগের পরিবর্তন কতটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রফল যদি মাপিয়ে দিতে পারি তাহলে আমি পেয়ে যাব বেগের পরিবর্তন কতটা হয়েছে। বেগ কিন্তু বাড়ছে, অর্থাৎ বেগের পরিবর্তন কতটা হলো প্রাথমিক বেগের সঙ্গে যদি আমি যোগ করে দিই তাহলে পেয়ে যাব যে এই 11 সেকেন্ড সময় পরে তার বেগ কত হয়েছে। কি করব আমরা এবার এই অঙ্কটাকে তাহলে করি, ক্ষেত্রফল বের করি। এর ক্ষেত্রফল বের করলে কত হবে? হাফ ইন্টু এ ইন্টু টি। এটা এ, এটা টি, অর্থাৎ বেগের পরিবর্তন কত হলো? হাফ ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, 10 ইন্টু টি কত ছিল? 11 সেকেন্ড, 11, 55 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 55 মিটার পার সেকেন্ড এইটা বেগের পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন কতটা? 55 মিটার পার সেকেন্ড। আগে বেগ কত ছিল? আগে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বেগ কত হবে? 5 মিটার প্লাস 55 মিটার, টোটাল 60 মিটার পার সেকেন্ড। ছাত্রদের উদ্দেশ্যে আবার বলছি, এই যে গ্রাফটা, এই গ্রাফটার মধ্যে কিন্তু মন্দন ভাবার কোনো কারণ নেই। কারণ কি? নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। তোমরা এই গ্রাফ থেকে দেখতে পারবে কোনো অবস্থাতেই এর পরিমাণ, এটা কোনো অবস্থাতেই নেগেটিভ দিকে যায়নি। অর্থাৎ এই যে গ্রাফটি আঁকা হয়েছে সেই বস্তুকণার কোথাও মন্দন নেই। কি আছে? হ্রাসমান ত্বরণ আছে। এখন তোমাদের আরেকটা কথা বলে দিই, যে কোনো গ্রাফের, যে কোনো গ্রাফ যদি তোমরা আঁকো, তাদের ক্ষেত্রফল সেই যে রাশিগুলো, সেই রাশিগুলোকে গুণ করে যে রাশির উৎপত্তি সেটাকেই বোঝায়। যেমন যদি আমি আমাদের হাতে আর সময় নেই, একদম আচ্ছা, হাতে আর সময় নেই, আমি তবু বলে রাখলাম, যে কোনো গ্রাফ দেখবে তাদের সঙ্গে যে রাশি থাকবে সেই রাশির সঙ্গে গুণ করে যেটি পাওয়া যাবে ওই গ্রাফটার ক্ষেত্রফল সেটাকেই বোঝাবে। সে পিভি ক্ষেত্রেও তাই, এসটি হলেও তাই, আবার ভিটি এটি যাই বলো না কেন, সমস্ত গ্রাফের ক্ষেত্রে এটাকেই বোঝাবে। হাতে আর একদমই সময় নেই, ঠিক আছে? একেবারেই। তবে তোমাদের প্রত্যেককে বলি, যতটুকু আজকে আমাদের এই অনুষ্ঠানের সময়ের মধ্যে তোমরা পেলে স্যারকে, এবং স্যার ভীষণ সুন্দরভাবে বোঝালেন, এবং তার সঙ্গে আমার মনে হয় তোমরা যারা ছিলে অনুষ্ঠানের ওপারে তারা তো শুনতেই পেলে বা নোট ডাউন করেছো, যারা পাওনি আমি একটু আগেই বলেছি তোমরা ইউটিউব থেকে কিন্তু অনুষ্ঠানটা পুরো দেখতে পাবে। আর আগামী দিন নিশ্চয়ই আমরা আবারও ফিরবো। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে বোঝানোর জন্য, এবং তোমরা বুঝেছো এটাই আশা করব। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ আবারও স্যারকে, ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার। নমস্কার।